এমপিরা দুনিয়ার এমন কোনো ওয়াদা নাই যা করতেছে না। আপনার মেয়ের বিয়ে দেয়া, ছেলের মুসলমানি, অমুকের আকিকা, তমুকের জন্মদিন থেকে শুরু কইরা আপনি যদি বলেন আমার ছেলের আমেরিকা একটু মহাকাশ কেন্দ্রে ঘুরে আনতে বল, তাহলে ঠিক আছে দেখবো, একটা সে বলবে না। মানে জনগণের সামনে পিআর যেতই না, আমাদের এই জায়গাটা বুঝতে হবে। গণতন্ত্র মানে আসলে দিনের শেষে আপনি কিভাবে জিততে পারছেন সেটা। জনগণ এই যে এখন বলছেন নোট অফ ডিসেন্ট ছাড়া ভোট দিতে হবে, এটা গায়ের জোরের কথা, এটা প্রসেস না। এটা নভেম্বরও করার দরকার নাই, নির্বাচনের দিনে নাম প্রস্তুত করার দরকার নাই। আপনি যদি পারেন ডিসেন্টিং গুরুত্বপূর্ণ নোটগুলো, তাহলে বিএনপি যেটা যেটা মানে না, একটাও সংসদে তো পাস হতো না, কারণ তার তো মেজরিটির ভোট আছে। আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনৈতিক সংকট সমাধান কোন পথে। ডাক্তার জাহিদুর রহমান ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে সংকট, এই সংকটের সমাধান কি? আপনি একটি লেখা লিখেছেন, জুলাই সনদ, রাজনীতিতে যে সংকট তৈরি হতে পারে, এবং আজকে আরেকজনের লেখা পড়লাম আমি, তিনি বলছেন যে ঐক্যমত্য না হলে দেশে টালমাটাল অবস্থার তৈরি হতে পারে। এরকম কি কোনো আশঙ্কা রয়েছে? আশঙ্কা তো রয়েছেই। ইনফ্যাক্ট আমাদের সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে। যেমন ধরুন, নাহিদ ইসলাম আজ বলছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ হবে, বা গণভোটেও সেভাবে যাবে, এই ধরনের আলাপ আছে বা সুপারিশ সেরকম আছে। একই সাথে জামায়াত ইসলামের কথা আমরা যদি বলি, যে গতকালই আমি ভুল না করলে জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাদের একটা কর্মসূচিতে বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবেন। আমার কাছে অবশ্য মনে হয় জামাত আঙ্গুল অলরেডি বাঁকা করেই রেখেছে, মানে নতুন করে বাঁকা করার কিছু নেই। প্রথম থেকে তার আঙ্গুল বাঁকা, অনেক দিন থেকে বাঁকা করেছে। এই যে লোয়ার হাউস পিআর লাগবে, গণভোটটা নভেম্বরে লাগবে, এগুলো সবই আসলে আঙ্গুল বাঁকা করে রাখা। কিন্তু এই কথাগুলো বা এই কাজগুলো তারা কেন করছেন? আমি মনে করি দলগুলোর মধ্যে একটা প্রত্যেকের কতগুলো হিসাব নিকেশ আছে, প্রত্যেকের কাছ থেকে সেই হিসেব নিকেশে একটা ইকুইলিব্রিয়ামের পয়েন্টে আসলে পৌঁছতে হবে। জামাতের তার নিজস্ব রাজনীতি আছে, সে অলরেডি যেসব কথা বলেছে সেটা থেকে পুরো সরে না এসে সে চায় যে বিএনপিও কিছুটা ছাড় দিক, কারণ নির্বাচনকে সামনে রেখে জামায়াতি সব জায়গা থেকে সরে আসবে। ধরুন গণভোট যদি একই দিনে হয়, একই সাথে নোট অফ ডিসেন্ট ছাড়া যদি গণভোট হয়, আর নোট অফ ডিসেন্ট সহ যদি গণভোট হয়, যেটা বিএনপি চাইছে আগে যেভাবে কথা ছিল, তো তাতে অ্যাপারেন্টলি মনে হবে যে জামাত যা চাইছে সেগুলো কোনোটাই হলো না। সো সে চাপ তৈরি করছে বিএনপি আমি একটা দুটো করি, এবং এই কারণে সে কত ইললজিক্যাল দাবিও সামনে এনেছে। লোয়ার হাউস পিআর বলবে, আমি তো লোয়ার হাউস পিআর থেকে সরে এসেছি, আমি তো ঠিক আছে গণভোট ওই দিন চাইছি, তো তুমি একটু আপার হাউস পিআরটা মেনে নাও। এই চাপটা দেয়া নেয়া, একই সাথে জামাতের সাথে না হলেও এনসিপির কিন্তু, এনসিপির প্রতিনিধি আছেন, তিনি হয়তো স্বীকার করবেন না, তারা ফর্মালি অস্বীকার করেছেন একটা রিপোর্ট নিয়ে। এনসিপির কিন্তু নির্বাচনী জোট এবং তাদের প্রাপ্তি অপ্রাপ্তির আলোচনা আছে। জামাতের সাথে বিএনপি জোট হচ্ছে না, কিন্তু এনসিপির সাথে জামাত এবং বিএনপি উভয়েরই জোট হওয়ার সম্ভাবনা আছে, এটা তারা স্বীকার করছেন। বিএনপির সাথে যে একটা খবর এসেছিল কতগুলো সিট এবং কয়জন মন্ত্রী, সেটা তারা অস্বীকার করেছেন। সো এনসিপিও এই যে তার দাবি উত্থাপন করছে নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ হতে হবে, গণভোট হতে হবে, আমি মনে করি এটা বিএনপির উপরে চাপ দেয়া, যাতে বিএনপির সাথে তার নেগোসিয়েশনটা বেটার হয়। কারণ যখন আপনি এগুলো, আমি আবারও বলছি, কোনোটা আমি প্রবলেম বলছি না, সারা পৃথিবীর নিয়মই এটা, আর আমাদের এই অঞ্চলের নিয়মই হচ্ছে এটা, যে আপনি কতগুলো দাবি দাওয়া আনবেন, চাপ প্রয়োগ করবেন, চাপ প্রয়োগ করে যদি আপনি গণতান্ত্রিক, রাজনীতিতে এগুলো খারাপ কিছু না, একেবারেই না, আপনি গণতান্ত্রিক পরিসীমার মধ্যে অন্য দলকে চাপ দেবেন, তাকে একটু ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করবেন, ব্যাকফুটে নিলে আপনি বেটার বার্গেইন পাবেন। আমরা এই জিনিসগুলো দেখছি। সমাধান আসলে হতে হবে রাজনৈতিকভাবে, এটার আসলে কোনো টেকনিক্যাল সমাধান আমি দেখি না। জি আদিব, যেটি জাহেদ ভাই বললো যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যেমন আপনারা করছেন, এবং নোট অফ ডিসেন্ট জুলাই সনদে থাকতে পারবে না, এটি বলে আসলে বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের একটা রাজনৈতিক চেষ্টা বা কৌশল সেটি আপনারা হাতে নিয়েছেন, এটি একটি দিক। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি বলছে যারা গণভোট নিয়ে দাবিতে এখন রাজপথে আছেন, তারা আসলে নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা নির্বাচন পেছনে একটা ষড়যন্ত্রে লিপ্ত। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথে উপস্থিত আছেন আরও দুজন সহ আলোচক, তাদেরকেও ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো যদি বলা হয়, দেখেন এটা জায়েদ ভাই আরও ভালো বুঝবেন যে ঐক্যমত শুরু করার পর থেকে আমরা যে স্পেসিফিক দাবিগুলো করে আসছিলাম ঐক্যমত প্রশ্নে, শেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটা আগামী নির্বাচন, গণপরিষদ নির্বাচন করা এবং সেটি মাধ্যমে নতুন সংবিধান করা, সেই দাবির থেকে কিন্তু আমরা কখনো নড়িনি, এবং সেটার জন্য হচ্ছে কোনো ধরনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যোগ হয়নি। দ্বিতীয়ত বিষয় যেটি হচ্ছে যে এখন যে আলাপগুলো আসছে, এটা হচ্ছে যে আমাদের যে বিদ্যমান, আমরা একটা অভিযোগ অনেক আগেই করে আসছি, সেটা হচ্ছে যে জুলাই সনদকে আমরা বলছি মৌলিক সংস্কারের ভিত্তিতে হতে হবে,
এবং এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে বিএনপি এবং জামাতের যেই দলের যতটুকু হলে তার কর্তৃত্ব কমে যাবে নেক্সট ইলেকশনকে কেন্দ্র করে, তারা ওই পর্যন্ত গিয়ে নোট অফ ডিসেন্ট বিশেষ করে দিয়ে থাকেন আর কি। যেমন ধরেন মৌলিক সংস্কারের ক্ষেত্রে বেশ 3-4টা বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, জামাতের তেমনি আবার নোট অফ ডিসেন্ট আছে। যেমন একটা দাবি ছিল না যে ধরেন বিরোধী দলের প্রধান নেতা একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন, এরকম একটা প্রস্তাবনা ছিল। এটা আবার জামাতের নোট অফ ডিসেন্ট। জামাত চিন্তা করছে তারা বিরোধী দল হলে তারা আমি যদি দলের প্রধান থাকতে না পারে, নারী আসন নিয়ে জামাত তার মতন করে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। হ্যাঁ, না, নারী আসনে এনসিপির নোট অফ ডিসেন্ট পজিটিভ, মানে এটা নেগেটিভ না, মানে নোট অফ ডিসেন্ট মানে তো সব সময় নেগেটিভের হয়। এনসিপিটা ছিল পজিটিভ, যে এনসিপি বলছে ন্যূনতম 15 থেকে 20% যেন যারা মনোনয়ন দেয় দলগুলো তার যেন মনোনয়ন তালিকায় থাকে, এটা ছিল এনসিপির প্রস্তাবনা আর কি। তো এই যে ধরেন দলগুলোর দাবি অনুযায়ী তারা নোট অফ ডিসেন্টগুলো ঠিক করছেন। এবং মজার বিষয় হচ্ছে যে এই ঐক্যমত কমিশনে এনসিপির পাশাপাশি সবচেয়ে বেশি রাজনৈতিক দল আকারে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার এবং এবি পার্টির কাছাকাছি ছিল সংস্কার প্রস্তাবনাগুলো। কিন্তু আমরা অনলাইনে এবং হচ্ছে পুরো পারসেপশনটা কি, পারসেপশনটা হয়েছে বিএনপির যারা ন্যারেটিভ আছে কিংবা অনলাইন অ্যাক্টিভেশন তারা করতেছেন যে এনসিপি জামাত দাবি করতেছে এটা, জামাতে যারা আছেন তারা কখনো বলতেছে এনসিপি বিএনপি, ঠিক আছে, তাদের এইরকম তারা দাবি করতেছে একটা সমঝোতার ইলেকশন করতেছে, আসন ভাগাভাগি করতেছে। এটার দ্বারা মূল বিষয়টা হয়েছে যে দেখেন আপনি অভ্যুত্থান পরবর্তীতে একটা বড় রেডিক্যাল জিনিস পরিবর্তন করছে, এখানকার তরুণরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং তারা এই চিন্তাটা তারা কোনো ধরনের বনিতা ছাড়া করতে পারেন। আপনি 2-1 জনের হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু ওভারঅল যে তারুণ্য এই গত 1-1.5 বছর যে রাজনীতিটা করছে কোনো ধরনের খুব বড় ধরনের চাওয়া পাওয়া ছাড়া তারা পুরনো রাজনীতিবিদরা যেটা তাদের অভিজ্ঞতা হিসাবে জাহির করতে চান যে আমি 80 দাবি করব, আমার 40 পূরণ হওয়ার পর আমি বলবো যে রাজনীতি যে আর্ট অফ নেগোসিয়েশন বলে আমি হচ্ছে একটা রাজনীতি অভিজ্ঞতা করব। আপনি তারুণরা কিন্তু এই ধরনের আমাদের এই অবস্থান ছিল না। এটা আপনি হাদি ভাইদের ইনকিলাব মঞ্চে বলেন, তারা যে দাবিগুলো করছে একেবারে স্পেসিফিক, মানে এখানে কোনো সার নাই, কিংবা আরও যারা জুলাই নিয়ে কাজ করছে এইরকম দাবি। বিষয়টা হচ্ছে যে জুলাই সনদে যখন এনসিপি স্বাক্ষর না করে বলছে যে 3টি দাবির হইলে আমি স্বাক্ষর করব এবং একটা নৈতিক অবস্থান নিয়েছে, এবং সেখানে আপনি দেখবেন যে দলগুলোর বাহিরে জুলাই রিলেটেড অন্য অন্য সংগঠনগুলো এবং তরুণরা কিন্তু এক প্ল্যাটফর্মে আছে, এবং বিএনপিরও তরুণরা, জামাত ইসলামের অনেক তরুণ নেতারা এই পক্ষে মতামত উৎপাদন করছে। ঠিক তার 2-3 দিন পরে আমরা দেখলাম জাতীয় বেশ কয়েকটি পত্রিকা এবং মিডিয়াতে যে বিএনপির সাথে 20 সিটের সমঝোতা করছে এনসিপি। তাহলে এই আলাপটা দেওয়ার মানিটা হচ্ছে যে এনসিপির যে মোরাল যে অবস্থানটা, তরুণদের যে মোরাল অবস্থানটা, আমাদের পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো বুড়ো রাজনীতিবিদরা এই তরুণদের মোরালিটিকে প্রশ্নবিদ্ধ করে জাতির সামনে এভাবে পোর্ট্রে করতে চাচ্ছে যে এরা আসলে সিট নেগোসিয়েশনের জন্য হচ্ছে এখানে স্বাক্ষর করে না, এরা হচ্ছে ওই দাবির জন্য হচ্ছে স্বাক্ষর করে না, কিংবা হচ্ছে ওই সংসদে যারা গেছে ধরেন হচ্ছে আন্দোলন করতে, সেখানে সরকারের অব্যবস্থাপনা ছিল, সেটাকে হচ্ছে ধরেন যারা হচ্ছে সনদে স্বাক্ষর করে না কিংবা নানা দাবি করছে তাদের দিকে হচ্ছে এই মানে গুলিটা তাদের দিকে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে এই যে আলাপগুলো যে সিট নেগোসিয়েশনের আলাপগুলো, আমি এখন ধরেন পত্রিকাগুলো খুব স্পেসিফিক নাম বলবো না, যেহেতু আগে আমি গণমাধ্যমে কাজ করছিলাম, তা ফলশ্রুতিতে অনেক সময় অনেক গণমাধ্যমের বন্ধুরা হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমার উপর খুব বিরাগভাজন হবেন। তো এই ধরনের নিউজগুলো হচ্ছে এস্টাবলিশমেন্ট। এবং আপনি দেখেন প্রথম আলো নিউজের হেডলাইনটা দেখেন, হেডলাইনটা সে করেছে যে আসন সমঝোতা। তাহলে আমরা গত 20 বছরে কি দেখেছি? 4টা নির্বাচন শেখ হাসিনা সমঝোতার ভিত্তিতে করেছে, বিনা ভোটে করেছে, রাতের আধারে করে সমঝোতার, মানে তার বিরোধী দল কে হবে, সরকারি দল কে হবে, সব সে সেট আপে করছে। তাহলে এই ইলেকশন যদি এই রকম সমঝোতার একটা আলাপ যদি জাতির ভিতরে এস্টাবলিশ করা যায়, তাহলে এই জাতি 2 দিন পর প্রশ্ন তুলবে তাহলে হাসিনা কি ভুল করছে? হাসিনা সমঝোতার ইলেকশন করছে, তোমরা সমঝোতা ইলেকশন করছো। আগে হচ্ছে ওই সংসদের আসন ঠিক হয়তো গণভবন থেকে, এখন হয় লন্ডন থেকে, মানে অর্থাৎ পুরো আগামীর ইলেকশন জনগণের ভোট দিয়ে যে নির্বাচিত হবে সেই আলাপটাকে সরিয়ে দিয়ে মানুষের উপর, কারণ বাংলাদেশের তো ধরেন একটা পার্সেন্টেজ ভোটার তারা চিন্তা করে যে আমার ভোটটা পচাবো না, আমার একটা আশ্রয় লাগবে, কারণ তার উপরে ওই আসনে যে এমপি হন সে তার উপরে কর্তৃত্ব দখলদারি নিয়ে নেয়। সেই জায়গার থেকে এই যে একটা ন্যারেটিভ যাওয়াটা যে আসন সমঝোতা হবে লন্ডন থেকে, এই জিনিসটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনে, যেমন কি বিএনপির জন্য এটা খুবই ভয়ঙ্কর রকম হচ্ছে, এটা বিএনপির রাজনীতির জন্য। শরীফ ওসমান হাদি, যেই বিষয়টা হচ্ছে যে আলোচনা 8 মাস করেও সমাধানে আসা যায় নাই, সেই আলোচনা কেন কিভাবে 8 দিনে
সেই সংকটটা সমাধান হবে, বিশেষ করে জুলাই সনদ ইস্যুতে। এবং এই প্রসঙ্গটা আসছে ঐক্যমত্য কমিশন বা সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন যে এই সময়ের মধ্যে যেন রাজনৈতিক দলগুলো বসে সমাধান করে ফেলে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এবং গণভোট আদৌ কবে হবে কি হবে না। এর পেছনে কি আপনি সরকারের কোনো দায় দেখছেন কিনা এই সংকটটা, যে সংকট তৈরি ধন্যবাদ। হয়েছে? প্রথমত হলো ধরেন যদি জাতীয় ঐক্যমত্য কমিশন এটা না করতো তাহলে আর কি করা যেত? যদি এই স্পেসটা তৈরি না করা যেত তাহলে বলা হতো, যেমন সরকার যখন আরপিও সংশোধন করছে, যখন বড় দলগুলোর বিপক্ষে গেল যে ছোট দলগুলো যদি জোট করে তার নিজের প্রতীকে করতে হবে, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দারুণ সিদ্ধান্ত। কিন্তু বড় দলগুলো এটা কিন্তু ভীষণভাবে রিয়াক্ট করলো, কারণ এটা তার জন্য ক্ষতি। সে বড় মাছ হিসেবে ছোট মাছগুলোকে খেয়ে ফেলতে চায়, অনেকগুলো দল পালতে চায়, কিন্তু দিন শেষে তার প্রতীকেই সবাই নির্বাচন করবে। সে যে মার্কা ব্র্যান্ড করেছে, ব্র্যান্ডিংটা করেছে, ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ শুধু মার্কাকে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে এমপি প্রার্থীরা ওটা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে। তখন সবাই কি বললো যে এইটা পলিটিক্যাল পার্টির সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা ছাড়া করা হলো, ফাইন। এখন দেখেন জাতীয় ঐক্যমত্য কমিশন বলি বা সরকার বলি, প্রথমত আসলে আমি যতদূর শুনেছি এটা আসিফ নজরুল সাহেবকেও প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে, আলটিমেটাম উনি বলেছেন না, এটা কোনো আলটিমেটাম না, এটা আমরা 7 দিন সরকার মানে সকল দলগুলোকে বসার জন্য ন্যূনতম সুযোগ এইটা দিচ্ছে। এবং এটাও বলেছে যে এই উদ্যোগটা সরকার গ্রহণ করবে না, কারণ সরকার গ্রহণ করতে 8 মাস বসেছেই। এবার যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের নিজেদের দায় আছে, বুঝও আছে, সুতরাং তারা নিজেদের মধ্যে, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উপরে যে বলুক বিএনপি জামাত অন্যান্য পার্টিগুলোর আলোচনা হচ্ছে না, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু এটা মানে কেউ বিশ্বাস করাতে পারবে না যে আলোচনার টেবিলে তারা একত্র হচ্ছে না, কারণ তারা সবাই জানে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, এনসিপি বলি, এটা যদি কালেকটিভলি ফেল করে তাহলে সবাই কালেকটিভলি মারা পড়বে। সুতরাং এই বুঝটা তাদের আছে, এই বুঝটা থাকা ভালো। এখন আমার ব্যাপার ধরেন যেটা আমরা এখানে বিএনপির তরফে এই আর্গুমেন্টটা এসছে যে এই যে জুলাই সনদের ডিসেন্টিং নোটগুলো তুলে দিয়ে যেভাবে দেয়া হয়েছে, প্রথমত হলো এটা কি অথরিটি রাখে ঐক্যমত্য কমিশন অথবা এই সরকার? যদিও সরকার এখনো তার অবস্থান বলে নাই, এটা ঐক্যমত্য কমিশন বলেছে, সরকার হয়তো সব আলোচনার পরে একটা করবে। আমি শুধু আপনাকে একটা কথা বলি, দেখেন প্রথমত দুনিয়ায় নজির নাই 84টা ব্যাপারকে একসাথে এনে আপনি একটা গণভোট দিচ্ছেন। দেখেন আপনি যখন বলছেন হ্যাঁ অথবা না, মানে আমি জুলাই সনদ মানি অথবা মানি না, এখানে ডিসেন্টিং নোটগুলোর ব্যাপার এমন হয়েছে যে আপনি ধরেন বিএনপির তো এখানে খুব অনেস্ট একটা পলিটিক্স আছে। কিরকম? বিএনপি বলেছে আপার হাউসে যে পিয়ার, এটার ব্যাপারে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্যাট মিনস সে পারবে না, মোটামুটি এটা বলে রেখেছে, পারবো কি পারবো না আমি নিশ্চিত না। এখন যখন এটা জিতবে এবং বিএনপি ধরেন সরকার গঠন করলো মানুষের ভোটে, তো বিএনপি তো বলবেই ভাই আমি তো আপার হাউসে বলেই রেখেছিলাম যে আমি পিয়ার করতে পারবো না, তো এখন আমাকে চাপ দিচ্ছ কেন? আমি যদি বলি এই জুলাই সনদের যতগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে 3টার মধ্যে একটা হলো আপার হাউসে পিয়ার, নইলে জনগণের পয়সায় সংরক্ষিত মহিলা আসনের মতো আরো 100 এমপি পালবার মতো কোনো টাকা বাংলাদেশের নাই এবং দরকারও নাই। এখন আপনি ব্যাপার হলো তাহলে আপনি একটা কি গণভোট দিচ্ছেন? মানে কেউ এসে করবে কেউ এসে করবে না, তাহলে ব্যাপার হলো পলিটিক্যাল পার্টিগুলো বসে তাদের ডিসেন্টিং নোটগুলো কমানো লাগবে। যদি না কমায় তো অনেকে খুব একটা মধুর বলে ডেমোক্রেসির সৌন্দর্য কি? ডেমোক্রেসির সৌন্দর্য হলো দ্বিমত। এখন ধরেন আমি আপনাকে এখানে 3টা মত দিলাম, আপনি আর বললেন কি এই শোটা হবে আর এই শোটা হবে না, এটার পক্ষে ভোট, মানে আপনি শোটা চালাবেন, প্রশ্নই এরকম সেট করলেন শো হবে না, তাহলে ভাই মানুষ দেখবে কেমনে? তো এখন যেটা দরকার, আপনি যদি ওটা করতে চান তাহলে 84টা সংস্কারের জন্য 84টা ব্যালট লাগবে। উচ্চকক্ষে পিয়ার জনগণ চায় কি চায় না একটা, এইরকম প্রত্যেকটার ব্যাপারে তখন বিএনপি বা অন্যান্যরা বুঝতে পারবে ওকে উচ্চকক্ষে পিয়ার জনগণ অনুমোদন করেছে, যেই দলই ক্ষমতা আসুক তাকে উচ্চকক্ষে পিয়ার দিতে হবে। কিন্তু 84টা ব্যালট গণভোট নেওয়া এটা তো কোনোভাবে প্র্যাকটিক্যাল না, ফিজিবল না। তাহলে এখন আপনার করতে হবে, আপনি যদি রিয়েলি গণভোটে যান তাহলে যে দল যা যা বলেছে এইটার নোট সহ আপনি একটা গণভোট দিবেন। এইটা গণভোট না করা ভালো, টাকা খরচ করে। এইটা নভেম্বরেও করার দরকার নাই, নির্বাচনের দিনে নাম কষ্ট করার দরকার নাই। আপনি যদি পারেন ডিসেন্টিং গুরুত্বপূর্ণ নোটগুলো এটা আপনাকে তুলতে হবে, নইলে গণভোটের কোনো প্রয়োজন নাই টাকা খরচ করে। আর জাহিদ ভাই একটা ব্যাপারে আমি একটু জাস্ট বলা, ভাইয়া বললেন না যে যেমন জামাত যেটা ইলজিক্যাল লোয়ার হাউসে পিয়ার বলেছে, আবার একই ক্ষেত্রে আপার হাউসের পিয়ারেরও তো কথা চলছে। লজিক্যাল ইলজিক্যালের প্রশ্নটা আমরা আসলে কোন ফ্রেমে দেখি, কোন লেন্সে দেখি। এখন ধরেন আমি যে লেন্সে দেখছি যে এটা প্র্যাকটিক্যাল না, বাট পৃথিবীর বহু দেশ তো আছে, হ্যাঁ আমি লোয়ার হাউসের পক্ষে না, লোয়ার হাউসে পিয়ারের পক্ষে, এর মানে আমি পক্ষ না হওয়াই মানে যে এটা ইলজিক্যাল, এটাও তো কোনো কথা না। হ্যাঁ যদি এটা হয় যে জামাত বা অন্যান্য দল লোয়ার হাউসে পিয়ারের প্রেসার তৈরি করে বিএনপিকে আপার হাউসে পিয়ারে রাজি করানো যায়, তাতে দেশের উপকার হবে না ক্ষতি হবে? এইটা হলো আমাদের জায়গায় কনসার্ন, যে আমরা চাই পলিটিক্যাল পার্টিগুলো ওই কনসেনসাস তৈরি করে দেশকে কিছু দিক, জাতিকে কিছু দিক, এবং সেটা দিবে আমার দৃঢ় বিশ্বাস। জি জাহিদ ভাই, যেটি হাদি বলল যে আসলে এই ডিসেন্টিং সহ গণভোটের আসলে প্রয়োজনীয়তাই নাই,
এটি একটি দিক। আর গণভোটের দাবি যারা তুলছেন, বিএনপি বলছে যে এটি আসলে নির্বাচন বানচাল একটা ষড়যন্ত্র, পেছনের ষড়যন্ত্র, সবকিছুতে ষড়যন্ত্র কেন দেখা হচ্ছে? আচ্ছা, হাদি যেটা বলেন যে চুরাশিটা না, আসলে গণভোটে যাওয়ার কথা হচ্ছে 48টা হলো আমাদের সংবিধান সংস্কার সংক্রান্ত। আচ্ছা, এটা যাবে না কেন আমি ঠিক বুঝলাম না। আমরা যখন সংবিধান লিখি, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, তখন কি হয়? একটা সংবিধান মানে ওই অ্যাসেম্বলির মধ্যে লেখা হয়, লেখার পর এটা গণভোটে যায় না গোটা সংবিধান। প্রশ্ন থাকে এই গোটা সংবিধান আপনি অনুমোদন করছেন কি করছেন না। সুতরাং এই পুরো ধরুন আমরা একদম একটা নতুন সংবিধান লিখলাম যেটার মধ্যে 200 আর্টিকেল আছে, ধরে নিলাম 200 আর্টিকেল লোকজন একসাথেই ভোট দেয়, প্রত্যেকটা ধরে ধরে গণভোট হয় না। গণভোটের বেসিকটাই এরকম, যখন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করি সেই তুলনায় 48টার চেঞ্জ কোনো মেজর কোনো ইস্যুই না যদি আমরা করতে চাই। চলো 1 2 হচ্ছে গণভোট আসলে কেন জরুরি সেটা মিস্টার হাদি মিস করছেন। সেটা হলো শুধু জনগণের অপিনিয়ন নেওয়া না, এই ডিবেটটা প্রচুর হয়েছে এবং এটা কিছুটা ভ্যালিডিটি আছে। আপনি যখন পরবর্তী সংসদে এটাকে অ্যামেন্ড করবেন, অ্যামেন্ড করে করা যায়, প্রথম কিন্তু সেটা বলা হয়েছিল, পরে একটা কনস্টিটিউশনাল ডিবেট আসলো, আপনি যখন এটাকে অ্যামেন্ড করে ফেলবেন, জাস্ট এখানে কিন্তু কতগুলো মৌলিক স্ট্রাকচার যে আছে সেগুলোর পরিবর্তন আছে। সো আপনি কনস্টিটিউশনের মৌলিক স্ট্রাকচার যখন জাস্ট 2/3 মেজরিটি দিয়ে পাশ করে ফেলেন, সেটা পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। সো বলা হচ্ছে আপনি এই গণভোট দেওয়ার মাধ্যমে আগামী পার্লামেন্টকে কিছু কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন, সো তার মৌলিক যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার আছে সেটা পরিবর্তন করার মতো অ্যামেন্ডমেন্ট করতে পারে। সো গণভোট শুধু হা না এন্ডোর্স করার জন্য না, এটা ওই কারণেও জরুরি। আরেকটা জিনিস একটু বলতে চাই, মানে ধরুন আপার হাউস, আমি একটু বোঝাই, মানে আমরা বিএনপি এটা চায় কি চায় না তাই চাপ দিয়ে মানাতে হবে, আমার কাছে এটা সঠিক মনে হয় না। আমি নিজে বহুবার বলেছি বিএনপির এই যেভাবে আপার হাউস চাই এটা ইললজিক্যাল, খুবই। জামাতেরটা যেমন লোয়ার হাউস ইললজিক্যাল বলছি, বিএনপির উপরে আপার হাউসটা ইললজিক্যাল বলছি। এটা কোনো অর্থ নেই। আমি হাদির সাথে একমত যে নারী এমপিদের মতো আরও এমপি পালার কোনো প্রয়োজন নেই, কিন্তু আইডিয়াল সিচুয়েশনে কি হতো একটু খেয়াল করি। আমরা কিন্তু ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছি, একটা গণভোট হয়ে তারপর সেটা পার্লামেন্টে যাবে। সিস্টেম কি এটা? না, মোটেও না। আচ্ছা, এনসিপি কি বলেছিল, আমি একটু এনসিপির কথাটা বলি। তারা চেয়েছিলেন যে 1970-এ যে নির্বাচন হয়েছে সেরকম একটা নির্বাচন হবে, পরবর্তী পার্লামেন্টটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে এবং একটা সাধারণ সংসদ হবে, এটা সরকারও তৈরি করবে, সংবিধানও লিখবে, তাই তো? আচ্ছা, আমরা মনে করি আমাদের ঐক্যমত্য কমিশন নাই, সংস্কার কমিশন কিচ্ছু হয় না, ওই নির্বাচনটা হলো। ওই নির্বাচনে আমরা ধরে নেই আলোচনার স্বার্থে বিএনপি জিতলো এবং মেজরিটি হলো, সংসদে কনস্টিটিউশন নিয়ে আলোচনা চলতে থাকলো, আপার হাউস পিআর সবাই মানলো বা মানলো না, বিএনপি বললো আমি আপার হাউস পিআর মানি না, তখন কি হতো? ভোটাভুটি হতো। এভাবে প্রত্যেকটা ইস্যুতে ভোটাভুটি হতো। তো আমরা আপার হাউস সংসদে পাশ হতো, কিন্তু বিএনপি যেটা চাইতো সেটা আসলে আসতো, কারণ মেজরিটি। এরপর এই সংবিধানটা যেত গণভোটে, মানে জনগণের সামনে পিআর যেতই না। আমাদের এই জায়গাটা বুঝতে হবে, গণতন্ত্র মানে আসলে দিনের শেষে আপনি কিভাবে জিততে পারছেন সেটা। জনগণ এই যে এখন বলছেন নোট অফ ডিসেন্ট ছাড়া ভোট দিতে হবে, এটা গায়ের জোরের কথা, এটা প্রসেস না, এটা প্রসেস। আমি আবারও বলছি, প্রসেস হচ্ছে আগে সংবিধানে একটা সংসদে একটা মানে একটা সংবিধান পাশ হবে, সেটা তারপর গণভোটে যাবে। তাহলে বিএনপি যেটা যেটা মানে না, একটাও সংসদে তো পাশ হতো না, কারণ তার তো মেজরিটির ভোট আছে। তারপর যে সংবিধান হতো, এই সংবিধান গোটাটা জনগণের কাছে রেফারেন্ডামে যেত যে তুমি এই সংবিধান গ্রহণ করছো নাকি করছো না, জনগণ হা না ভোট দিত। সো ব্যাপারটা ওই জায়গায়। আমি আদিবের একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে আমি যে গতকালই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে দুই দলের সাথেই বিএনপি জামাত দুই দলের সাথে জোট হতে পারে যদি দুটো শর্ত হয়, সংস্কার এবং বিচার যদি তারা করতে চায়। সুতরাং জোট করা, হ্যাঁ আসছি তো যদি হয় তার মানে জোটের সম্ভাবনা আসলে আছে। হয়তো ওই ডিল যেটা বলা হয়েছে ডিল ওটা হয়নি, কিন্তু ওনারা যখন জোটের কথা বলছেন বার্গেইন করছেন, এগুলো চলে, এতে প্রবলেম নাই। আর আমি একটা কথা আদিবের সাথে যোগ করি, সংস্কার কিন্তু ওনারা প্রথম থেকে বলছে, এতে কোনো ভুল নাই, এবং এটাই সবচেয়ে স্ট্রংলি সংস্কার নিয়ে প্রথম থেকে সবচেয়ে স্ট্রংলি তারাই কথা বলেছেন। কিন্তু একটা জিনিস ফ্যাক্ট, রাজনৈতিক দলগুলো তার চাওয়াটা, তার ভেতরের চাওয়াটাকে ইস্যুতে পরিণত করে, এটা ইম্পর্টেন্ট। জি, কখনো কখনো সে যেটা চায় না সেটাকেও ইস্যু বানায়, আর চাওয়াটাকে ইস্যুতে পরিণত করতে হয়, এবং সেটা দিয়ে সে পলিটিক্যাল বার্গেইনও করে। আমরা আশা করি আমরা আমাদের কারো অপমৃত্যু যদি না হয় আমরা নির্বাচন পর্যন্ত দেখব, এবং আমরা দেখবো আসলে সামনে কত রকম কত কিছু হয় পলিটিক্সে। আমি বলছি না যে নোট অফ ডিসেন্টের ছাড় তারা দিতে চান, কিন্তু পলিটিক্সের স্বার্থে
কিছু আন্ডারস্ট্যান্ডিং এর স্বার্থে যেতে পারে। আর শেখ হাসিনা নির্বাচনের সাথে যে তুলনা হলো, তো যদি এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা মতে যদি জোট হয় বিএনপির সাথে, কাগজে কলমে বললাম, বিএনপি সংস্কার এবং দাবি মেনে নেয়, এটা কি শেখ হাসিনার নির্বাচন হবে? শেখ হাসিনার নির্বাচনকে আমরা ঘৃণা করেছি, কারণ হলো আদিব তো সেটা বলেন না, এই ধরনের narrative তৈরি করা Narrative হচ্ছে। তৈরি করা না, না, হচ্ছে, না, না, মানে এটা- এরকম একটা আলাপ আছে। না না, উনি যেটা বলছেন যে বিএনপি, আমরা ধরে নিলাম যে বিএনপির সাথে এই আলাপ হচ্ছে, বিএনপি ছাড় দিল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন তো বিএনপি সংস্কার এবং বিচার মেনে নিল, মানার পর তো হলো, তো এনসিপি কে ছাড় দিল এবং এনসিপি খুশি হলো যে আমার যে যে জোটে আমি এগুলো পেলে খুশি হবো। তাহলে এটা কি হাসিনার কাজ হলো? রাজনীতিতে কি জোট হয় না? জি, আসলে না, এটা ও ক্লিয়ার করুক। কিন্তু আমি বলছি হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কি ছিল? উনি প্রধান বিরোধী দল সহ সব জায়গায় সব ইয়েকে চুরি করতেন, ভোট চুরি করতেন এবং ওনার মতো করে আমি ডামি এসব বলি, এসব নির্বাচন করতেন। আগামী নির্বাচন ফেয়ার হবে, সুতরাং যে কেউ যে কারোর সাথে জোটে যেতে পারে। জি, আদিব এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আর হ্যাঁ, হচ্ছে ভাই, যে আপনারা এখানে- কি আসলে এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে আমি মনোভাবটা একটু কি বিষয়টা বেশি? বলি। এটা হচ্ছে যে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ধরেন গত 4টা নির্বাচন কি হয়েছে, একটা মানে 4টা গ্রুপের একটা রাজনৈতিক নেক্সাসে এই ইলেকশনটা হয়েছে। এখানে সরকার হবে, আওয়ামী লীগ, বিরোধী দল, জাতীয় পার্টি থাকবে, আর কিছু দলকে আনবে নির্বাচনকে একটা হচ্ছে আপনার লিগ্যাল করার জন্য। এইটা একটা প্রসেস হয়। তো এই যে যে 4টা অংশ যে নেক্সাস, সেই নেক্সাসের পলিটিক্যাল অংশটা এখান থেকে উৎখাত হয়েছে। কিন্তু এর বাহিরে অন্যান্য যে অংশগুলো, বিশেষ করে আমলা এবং ডিজিএফআই বা আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে যে অংশটা আছে, সেই অংশটা কিন্তু এখান থেকে এখনো চূড়ান্তভাবে ভাঙে নাই। এখানকার লুটেরার ব্যবসায়ী এবং অলিগার যারা ব্যবসায়ী আছে, তাদের একটা অংশ এখানে খুব প্রবলভাবে সক্রিয় আছে। এবং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র এবং পরাশক্তিগুলোর ভিতরে একটা নেক্সাস তৈরি হয় যে কাকে ক্ষমতায় আনবো কিংবা হচ্ছে কাকে বিরোধী দলে রাখবো। এই যে বাকি যে 3টা অংশ কিন্তু সক্রিয় আছে। ফলে তাদের ন্যারেটিভটা কি, যে ন্যারেটিভটা হচ্ছে যে এইটা, যে দেখো আগামী ইলেকশনটা একটা সমঝোতা ইলেকশন হইতে হবে। কেন হইতে হবে? না, সমঝোতা না হলে এখানে হচ্ছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ গৃহযুদ্ধ লাগাবে, কিংবা হচ্ছে সমঝোতায় না হলে তোমরা কেউ কিছু পারবে না, বিএনপি একাই 290টা জিতবে। এই যে ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভ দেওয়ার ফলে যেটা হয় কি, যে মানুষের ভিতরে একটা কনসেপ্ট যে বিএনপি যেহেতু জিতবে, তাহলে বিএনপির সাথে যারা বা অন্যগুলা একটা সমঝোতা করবে, ওই ধরনের একটা ভোটারদেরকে একটা প্রভাবিত করার। তা আমার অভিযোগটা হচ্ছে যে এই প্রভাবিতটা না করা হোক, ভোটটা ডিরেক্ট মানে মানুষের উপরে দেওয়া হোক। এবং বিএনপির অ্যাক্টিভিস্টদের এই ন্যারেটিভটা এস্টাবলিশ করা দরকার নাই যে বিএনপি না চাইলে কেউ সংসদে যাইতে পারবে না। এটা 2টা অর্থ দাঁড়াইতে পারে। একটা হচ্ছে বিএনপির জনপ্রিয়তা, সেটা আমরা বুঝি, কিন্তু এটা দ্বারা এইটাও বোঝায় যে আমি নেক্সট পার্লামেন্টকে হচ্ছে মানে ডিকটেট করতেছি যে কে সংসদে যেতে পারবা, কে যেতে পারবা না, সেই জায়গাটার থেকে। তো এইটা মূলত আমি এই মানে ন্যারেটিভের এই জায়গাটা বলছি যে এইটা এইভাবে না যে ধরেন হচ্ছে পুরো হাসিনার মতন করে ইলেকশনটা, ওইটা বলি নাই। মানে এটার একটা পারসেপশন এরকম তৈরি হয় যে ইলেকশনগুলো এরকম হচ্ছে কিনা। জি, শরীফ ওসমান আদি, আপনি তো নির্বাচনের প্রচারণা শুরু করেছেন হয়তো, এবং ঢাকা 8 থেকে আপনি নির্বাচন করবেন। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে, বা কেউ কি বানচালের চেষ্টা করছে কিনা? না, এই দেশে তো যদি নির্বাচন কেউ বানচাল করতে চায় সেটা আওয়ামী মাফিয়া গোষ্ঠী করবে। কারণ তারা নির্বাচনটা যদি বানচাল করতে পারে, এরপর তারা তাদের পয়সাপাতি খরচ করে, তাদের ইন্টারন্যাশনাল যে লবি আছে খরচ করে এখানে এই সরকারটাকে ফেল করিয়ে তারপরে একটা মানে একটু ভালো আওয়ামী লীগ বা দেখতে কম আওয়ামী লীগ এমন একটা সরকারকে এনে দেন 6 মাস 1 বছর চালিয়ে আওয়ামী লীগ সহ একটা ইলেকশন দিয়ে দেয়, এটা তাদের জন্য ভালো। এবং যেহেতু সামনের ইলেকশন হওয়ার আগে অত্যন্ত জরুরি হলো ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে অন্তত একটা রায় আসবে, যেটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এটা হয়তো এ মাসের মধ্যে আসবে। সুতরাং তারা যদি এই রায় সবকিছুকে চিন্তা করে সামনে নিয়ে নির্বাচনটা বানচাল করতে পারে, তাহলে এখানে 2টো সুবিধা। একটা হলো দিল্লির সুবিধা, কারণ হলো দিল্লি আওয়ামী লীগের উপরে এত বেশি বিনিয়োগ করে ফেলেছে, এত বিনিয়োগ সে কোনো পার্টির উপরেই করতে পারবে না, বরং বাংলাদেশের অন্য কোনো পার্টি সেদে গিয়েও যদি যেচে গিয়েও বলে আমাদেরকে বিনিয়োগ করেন, তাহলে তার পলিটিক্স থাকবে না বাংলাদেশে। কারণ এখানে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতনটা খুব ছোট জিনিস, এখানে দিল্লির মসনদের পতন ঘটেছে। সুতরাং ইভেন যদি ধরেন জামাত ইসলামী, সে তো ইন্ডিয়া দিয়ে প্রচুর নির্যাতিত, তাই না? আজকে যদি জামাত ইসলামীও তাদের সাথে কোথাও একটু গুড ফেইথে বসতে চায়, দেখবেন জামাত ইসলামীর পলিটিক্স নাই। তো এইখানকার তরুণরা এটা বুঝেছে, পলিটিক্যাল জেনারেশনটাই সব থেকে পলিটিক্যালি কনসাস হয়ে উঠেছে। তো এখন যারা তারা নির্বাচনটা বানচাল করবার চেষ্টা করবে। এখন আমাদের যেটা জরুরি যে নির্বাচনটা অবশ্যই আমাদের লাগবে, সময় মতোই লাগবে, কিন্তু যেন তেন নির্বাচন যদি হয়। দেখেন আমরা এই আমাদের প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ঈদের মতো একটা উৎসব মুখর নির্বাচন, এই ঈদের মতো উৎসব মুখর নির্বাচনটা দেখেন বাংলাদেশের সব থেকে যে ভালো ইলেকশনটা হয়েছে ধরেন 91 যদি ধরি, 2001 টোটাল টার্ন আউট কত,
মানে কত পার্সেন্ট মানুষ কেন্দ্রে গেছে। আমরা কিন্তু সবসময় বলি কি, আইদার ধরেন বিএনপি 40% পেয়েছে বা অন্য দল 30% পেয়েছে, সেটা কাস্টিং ভোটের পার্সেন্টেজ বলি, কিন্তু টোটাল ভোটারের কত পার্সেন্ট এটা কি আমরা বলি? আমাদের জন্য এর কারণ হলো বাংলাদেশের এই যে আরবান মিডল ক্লাস অন্যান্যরা সে চেয়ে দেখে তার কোনো প্রার্থী নাই কেন্দ্রে যাওয়ার মতো। সে কার জন্য, মানে তার কথা বলে, একটা শহরের কথা বলে, মানে এমপিরা দুনিয়ার এমন কোনো ওয়াদা নাই যা করতেছে না। আপনার মেয়ের বিয়ে দেয়া, ছেলের মুসলমানি, অমুকের আকিকা, তমুকের জন্মদিন থেকে শুরু কইরা, আপনি যদি বলেন আমার ছেলের আমেরিকা একটু মহাকাশ কেন্দ্রে ঘুরে আনতে বল, তাহলে ঠিক আছে দেখবো, একটা সে বলবে না ভাই এটা এমপির কাজ না। এই সবাই মিলে মানে যে পাল্লা দিচ্ছে এইগুলো বলবার জন্য, ফলে কি হচ্ছে এদের 90% জানেই না এমপির আসলে কাজটা কি। তো আমরা একটা ক্যাম্পেইন শুরু করব নতুন, আগামী 9 দিন পরই আমরা একটা লিফলেট বানাচ্ছি। আমরা এখন এটা আমাদের দলীয় না, সকল জনগণের জন্য, যে মূলত এমপির এক্সাক্ট কাজ কি এইটা আমরা জনগণকে সচেতন করতে চাই। এবং আমরা এই ক্যাম্পেইনে যেতে চাই, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই আপনাকে এই ক্ষমতার বাইরে গিয়ে কোনো ওয়াদা দিবে, আপনি থেকে প্রশ্ন করেন এই এখতিয়ার কি আপনার আছে? যদি এখতিয়ার নাই থাকে তাহলে আপনি এই ওয়াদা দিচ্ছেন কেন? তো এইটা হলো জরুরি। এবং আমাদের যেটা মনে হয়, যারা কখনোই কেন্দ্রে যান না একটা ভালো প্রার্থী না থাকার কারণে, দ্বিতীয়ত আপনার মাধ্যমে বলে রাখি, ছোটবেলা থেকে দেখে এসেছি নির্বাচনের সামনে প্রত্যেকটা কেন্দ্রের সামনে ধরেন বিএনপির হবে, এনসিপির হবে, জামাতের হবে, সবার ভিন্ন ভিন্ন বুথ থাকে, যেখান থেকে আমি গিয়ে আমার ভোটটা এই কেন্দ্রের কোন বুথে পড়েছে সবাই হেল্প করে লিখে দিবে। এখানে অনেক পোস্টার থাকে। এখন ধরেন আমি ধানের শীষ থেকে ওই হেল্পটা নিলাম, আমার অন্যরা মার্ক করবে ও ধানের শীষ থেকে নিছে, এর মানে ও ধানের শীষে ভোটটা দিবে। যে জামাত থেকে নিবে, জামাতকে মার্ক করবে কেন? নির্বাচন কমিশনের কাজটা কি? ওখানে কোনো দলের তো বুথ থাকার দরকার নাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগে 3-4টা করে বুথ থাকবে। আপনি যাবেন, আপনাকে একটা কার্ড দিবে যে আপনার এই ভোটটা আপনি এই বুথে গিয়ে দিয়ে আসবেন। তাহলে এইরকম যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে তো মানুষ ভোট দিতে যাবে, তার প্রার্থী ভালো থাকলে। বিশ্বাস করেন নতুন বাংলাদেশে প্রচুর মানুষ ভোট দিতে চায়, চ্যালেঞ্জ হলো তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। আজকে আসিফ মাহমুদ একটা কথা বলেছেন যে ভোট করতে গেলে 10 থেকে 20 কোটি টাকার মতো এটা খুব খরচ কম হয়। বলেছেন উনি, এবং খরচ খুব হয় এবং কৌশলে তিনি বলেছেন। ভাবছেন যে আসলে 10 কোটি টাকা লাগে মিনিমাম উপজেলা পরিষদ বা মেয়র নির্বাচন করতে। এমপি প্রার্থী তো 100 কোটি টাকা হলো ডাল ভাত, কি এটা তো বললে হবে না। যারা পৌরসভার মেয়র নির্বাচন করেন তাদের ন্যূনতম বাজেট হলো 10 কোটি টাকা। এটা বাংলাদেশের পলিটিক্স এখন এমন হয়েছে। সুতরাং আপনি এমপি ইলেকশনে 10 কোটি টাকা তো কোনো টাকাই না, হিসাব করেন না। খালি যেই কোটা বাইকের মহড়া হয় আর গাড়ির মহড়া হয়, প্রত্যেককে 1000 টাকা করে দিলে তারপর কত টাকা আসে, এরপর বাকি ভোট কেনার পাওয়ার তো ভিন্ন। আমাদের যেটা বড় চ্যালেঞ্জ যে আমরা ওই রকম একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে যদি নির্বাচন দিতে না পারি তাহলে এই নির্বাচনের কোনো দামই নেই। বরং আমি বলে রাখি, প্রফেসর ইউনূস সাহেব সারা জীবন যা অর্জন করেছেন, উনি যদি ভালো ইলেকশন দিতে না পারেন তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার হাতে 1 মিনিট সময় আছে। জায়েদ ভাই, আজকে জামাত বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচনে যেরকম ঘটনা ঘটেছে বা তাদের ছাত্র সংগঠনগুলো বিজয় হয়েছে এবং আগামী নির্বাচনে এরকম একটা মিরাকল হবে, এক কথা। উনি দল হিসেবে এক্সপেক্ট করা এবং পলিটিক্যাল পার্টির কাজ কিন্তু স্বপ্ন ফেরি করা, এটাকে আমি পজিটিভ অর্থে বলছি। আপনি এই স্বপ্নটা ফেরি করতে হবে। সো উনি ওনার দলকে হাইলাইট করার জন্য করবেন, এবং যে রেফারেন্সটা দিচ্ছেন সেই রেফারেন্সটা তো ফ্যাক্ট যে এটা ওখানে হয়েছে। ডিবেট অন্য জায়গায়, ছাত্র সংসদের এই জয় কি জাতীয় নির্বাচনে ট্রান্সলেটেড হবে কিনা। সো উনি ওনার জায়গা থেকে দলকে মার্কেটিং করার জন্য করছে, এবং যেই জিততো ওখানে যদি বিএনপি জিততো তারাও এটাকে ব্যবহার করতো, তাহলে তারাও করতো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।